প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি গত ২৪ ঘন্টার পরিশ্রমে। শোয়ার সঙ্গে সঙ্গে ঢলে পড়লাম গভীর ঘুমের অতলে। মরা মানুষের মতো ঘুমালাম রাতভর, গোবর মতো। বেচারার প্রাণহীন দেহ এখন স্রোতে ভেসে কোথায় গিয়ে ঠেকেছে কে জানে। হয়তো হায়েনার দল ঝাঁপিয়ে পড়েছে লাশের সৎকার করতে। ভোরবেলা ঝরঝরে শরীর নিয়ে জেগে উঠলাম। তারপর সবাই মিলে রওনা হলাম বুটিয়ানাদের গ্রামের দিকে। সন্ধ্যা নাগাদ পৌঁছলাম সর্দার নালার মাটির প্রাসাদে। আহামরি কিছু নয়, খোলা ময়দানের মাঝখানে জুলুদের রীতিতে তৈরি করা একটা ঘর। বৃত্তাকার সীমানায় উঁচু বেড়া আছে। ভেতরে প্রাসাদ আর গুটি কয়েক ছড়ানো ছিটানো কুঁড়ে ঘর। ওখান থেকে পেছনে বাম দিকে রয়েছে গরু মোষের খোঁয়াড়। বুটিয়ানাদের এই বসবাসের রীতি আর আচার আচরণ দেখে মনে হলো ওরা প্রাচীন বান্টু জাতির অংশ। এই বান্টু জাতি সম্রাট চাকার আমল থেকে জুলু হিসেবে পরিচিতি পেয়েছে। সে রাতে সর্দার নালার সাক্ষাৎ পেলাম না। মাইওয়া একা গেল তার বাবার সঙ্গে দেখা করতে। একটু পর সর্দারের এক দূত এলো, ভেড়া, ভুট্টা আর দুধের পাত্র নিয়ে। জানালো উপহার হিসেবে ওগুলো পাঠিয়েছেন সর্দার। পরদিন দেখা করবেন আমাদের সঙ্গে। বিশ্রামের জন্য প্রাসাদের কাছাকাছি কয়েকটা কুঁড়ে ঘর দেয়া হলো আমাদেরকে। ওখানে রাতে আরাম করে ঘুমালাম আমরা। পরদিন সকাল ৮টার দিকে আবার হাজির হলো সেই দূত। জানালো সর্দার নালা আমার জন্য অপেক্ষা করছেন। লোকটার সঙ্গে হাজির হলাম গোত্রপতির দরবারে। দেখা পেলাম নালার। বছর ৫০ বয়সের একজন সুদর্শন প্রৌঢ় সে। নিখুঁত শারীরিক গঠন, কথা বলে বিচলিত ভঙ্গিতে। নিজের ঘরের বাইরে ষাঁড়ের চামড়ায় তৈরি একটা আসনে বসে আছে লোকটা। পাশে দাঁড়িয়ে আছে মাইওয়া। ওদেরকে ঘিরে রেখেছে গোত্রের জনাভিষেক নেতৃস্থানীয় ব্যক্তি, ইন্দুনা বলা হয় এদেরকে। আমি দরবারে হাজির হতেই কপালের কাছে হাত তুলে সালাম ঠুকলো তারা। নিজের আসন থেকে উঠে এলো সর্দার, হাত মেলালো আমার সঙ্গে। তার নির্দেশে আরেকটা আসন পেতে দেয়া হলো। আমরা পাশাপাশি বসলাম। স্থানীয় ভাষায় আমাকে কৃতজ্ঞতা জানালো নালা, বিপদের মাঝে তার মেয়েকে রক্ষা করার জন্য। সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করলো আমার মাটুকু যোদ্ধাদের বিপক্ষে অসম সাহস দেখাবার জন্য। নম্রকণ্ঠে তাকে জানালাম সব কৃতিত্বই মাইওয়ার। ও না থাকলে কিছুতেই আমরা পৌঁছতে পারতাম না বুটিয়ানাদের দেশে। আমার সাহসিকতারও প্রশংসা করার কিছু নেই। যা করেছি তা নিজের প্রাণ বাঁচানোর তাগিদেই করেছি। সৌজন্য বিনিময় শেষ হলে মেয়ের দিকে ফিরল নালা। বলল, মাইওয়া, তোমার কাহিনী শোনাও আমাদের সবাইকে। ইন্দুনাদের দিকে ফিরে নিজের কথা বলতে শুরু করলো মাইওয়া। সন্তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁপে কেঁপে উঠল ও, সেই সঙ্গে শ্রোতারাও। মাইওয়া সবাইকে মনে করিয়ে দিল ইচ্ছের বিরুদ্ধে ওয়াম্বের বউ হয়েছিল সে। ওর বিনিময়ে শয়তানটা একটা গরুও দেয়নি বুটিয়ানাদেরকে, বরং হুমকি দিয়েছিল নালার মেয়ে যদি তাকে বিয়ে না করে যুদ্ধ বাঁধিয়ে দেবে। ওয়াম্বের সংসারে দুঃখ, দুর্দশা আর বুক ভরা কান্না ছাড়া আর কিছুই পায়নি ও। সর্দারের মেয়ে হবার পরও ওখানে সতীনদের সঙ্গে নিচু কাজ করতে হয়েছে ওকে। মিলেছে বঞ্চনা, গঞ্জনা আর মারধর। এত সব কষ্টের মাঝে প্রাপ্তি বলতে ছিল ফুটফুটে ওই সন্তান, কিন্তু তাকেও হত্যা করা হয়েছে নৃশংসভাবে। মাইওয়ার কথা শুনে কাঁপতে শুরু করলো দরবারে উপস্থিত প্রতিটি মানুষ, রাগে, দুঃখে, ক্রোধে। হ্যাঁ, বলল মাইওয়া, যা শুনছেন তার প্রতিটি অক্ষর সত্যি। আকাশের চন্দ্র সূর্যের মতো সত্যি, পৃথিবীর মাটি পাথরের মতো খাঁটি। আমার সন্তানকে সত্যিই খুন করা হয়েছে, আর এ হলো তার প্রমাণ। কোমরের থলে থেকে কাটা হাতটা বের করলো ও, উঁচু করে দেখালো সবাইকে। হাত? ফিসফিসালো সবাই। বাচ্চার হাত? এ আমার মৃত বাচ্চার মৃত হাত, বলল মাইওয়া। সঙ্গে নিয়ে ঘুরছি, যাতে কোনোদিন না ভুলি কি অন্যায় করা হয়েছে আমার সঙ্গে। ওয়াম্বের মৃত্যু দেখার জন্যে আমি বেঁচে আছি এখন, বেঁচে আছি প্রতিশোধ নেবার জন্য। বাবা, বলুন নিজের মেয়ে
আর নাতির প্রতি করা এত বড় অন্যায় মেনে নেবেন আপনি? নিজের রক্তের এত বড় অবমাননা সহ্য করবেন? নালা জবাব দেবার আগেই এক পা বাড়িয়ে সামনে এগিয়ে এলো এক বৃদ্ধ ইন্দুনা। বলল, না, এ সহ্য করা হবে না। শয়তানের দোসর ওই মাটুকুদের হাতে অনেক অত্যাচার সয়েছি আমরা। এবার এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আমি একমত, মাথা ঝাঁকালো নালা। কিন্তু ওরা তো অনেক শক্তিশালী। কিভাবে আমরা মাটুকু জাতের বিরুদ্ধে পেরে উঠব, কেউ বলতে পারেন? ওকে জিজ্ঞেস করুন, হাত তুলে আমাকে দেখালো মাইওয়া। মাকুমাজান সাদা মানুষ, মহান শিকারী, ওই বলতে পারবে কিভাবে পরাস্ত করা যাবে ওয়াম্বেকে। সবগুলো মুখ ঘুরে গেল আমার দিকে, সবার চেহারায় নীরব জিজ্ঞাসা। শেয়াল কিভাবে সিংহকে ঘায়েল করতে পারে মাইওয়া? একটু ভেবে প্রশ্ন ছুড়লাম আমি। বুদ্ধি দিয়ে মাকুমাজান, জবাব দিল মাইওয়া। তোমাকেও তাই করতে হবে ওয়াম্বেকে ঘায়েল করার জন্য। ব্যাপারটা ব্যাখ্যা করার সুযোগ পেলাম না। একজন বার্তাবাহক হাজির হওয়ায় আলাপে ব্যাঘাত ঘটল। জানালো ওয়াম্বে কয়েকজন দূত পাঠিয়েছে, তারা সর্দারের সঙ্গে কথা বলতে চায়। কি ব্যাপারে? জানতে চাইল নালা। আপনার মেয়ে আর সাদা শিকারীকে ফেরত পাঠাতে বলেছে। নালা তাকালো আমার দিকে, জিজ্ঞেস করলো, কি জবাব দেব মাকুমাজান? ভেবে নিলাম বিষয়টা নিয়ে, তারপর বললাম, রাজি হয়ে যান, এই সুযোগটা কাজে লাগানো যাবে। ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে চলে যেতে বলুন। দাঁড়ান, আমি লুকিয়ে পড়ি, দূতদের সামনে চেহারা দেখাবো না। কাছের একটা কুঁড়ে ঘরে ঢুকে পড়লাম। ওখান থেকে সন্তর্পণে নজর রাখলাম দরবারের ওপর। একটু পর পথ দেখিয়ে নিয়ে আসা হলো মাটুকু দূতদেরকে। ওরা মোট 4 জন, দলপতি বিশাল দেহী, সবার চেহারায় ক্লান্তির ছাপ। সম্ভবত রাতভর হাঁটতে হয়েছে পাহাড়ের পাশ ঘুরে এখানে আসার জন্য, নইলে এত দ্রুত কিছুতেই পৌঁছতে পারত না। নালার সামনে পৌঁছে দায়সারা ভঙ্গিতে মাথা ঝোঁকালো। সম্মান দেখাচ্ছে বটে, কিন্তু হাবভাবে প্রকাশ পাচ্ছে চরম ঔদ্ধত্য। কি চাই? মুখ মাকিয়ে প্রশ্ন করলো নালা। সর্দার ওয়াম্বের পক্ষ থেকে এসেছি আমরা, জানালো বিশাল দেহী নেতা। তার ভৃত্য নালার জন্য বার্তা নিয়ে এসেছি। বলো, আমি শুনছি। ওয়াম্বে বলেছেন তার স্ত্রী মাইওয়াকে এক্ষুনি ফেরত পাঠানো হোক। ধোঁকা দিয়ে সে পালিয়ে এসেছে এখানে। সেই সঙ্গে ফেরত পাঠানো হোক ওই দুর্বিনীত সাদা শিকারীকে, যে বিনা অনুমতিতে ওয়াম্বের এলাকায় শিকার করার দুঃসাহস দেখিয়েছে, এমনকি মাটুকু যোদ্ধাদেরকে পর্যন্ত খুন করেছে। যদি ওদেরকে না পাঠাই? জিজ্ঞেস করলো নালা। তাহলে ওয়াম্বের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করব আমরা। তিনি আপনাদেরকে ঝাড়ে বংশে শেষ করে দেবেন, মাটিতে মিশিয়ে দেবেন বুটিয়ানাদের রাজ্য। গলার কাছে হাত নিয়ে ছুরি চালানোর একটা ভঙ্গি করল দূত। হুমকিটা জোরালো করার চেষ্টা চালাচ্ছে। খুবই কঠিন কথা, বলল নালা। জবাব দেবার আগে আমাকে পরামর্শ করতে দাও। ছোট্ট একটা নাটক করা হলো। এরপর দূতরা দরবার থেকে বেরিয়ে গেল, তবে দৃষ্টিসীমার বাইরে নয়। ইন্দুয়ানাদেরকে নিয়ে গোল হয়ে বসলো নালা, ওদেরকে দেখানোর জন্য। সবাই মিলে নিচু গলায় কথা বলতে শুরু করলো। মাইওয়া রয়েছে পাশে, হাও মাও করে কেঁদে উঠল খানিক পরে। দূতদেরকে শুনিয়ে করুণা ভিক্ষা চাইল বাবার কাছে, বলল ওকে রক্ষা করতে, কিন্তু মাথা নাড়ল নালা। চেহারায় কাঠিন্য ফুটিয়ে একটু পরে ডেকে পাঠালো দূতদেরকে। মাইওয়া তখন কান্নায় ভেঙে পড়েছে। পুরোটাই অভিনয়, কিন্তু দেখে বোঝার উপায় নেই কোনো। ওয়াম্বে একজন মহান সর্দার, বলল নালা। এই মেয়ে তার স্ত্রীকে ফেরত চাইবার সম্পূর্ণ অধিকার আছে তার, তাই ওকে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। লম্বা পথ পাড়ি দিয়ে আসায় ওর পা জখম হয়ে গেছে, হাঁটতে পারবে না। বয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। খামোকা এই কষ্ট করবে কেন তোমরা? তাই ওয়াম্বেকে বলো, আজ থেকে 8 দিন পরে পা ভালো হয়ে গেলে ওকে পাঠাবো আমরা নিজ দায়িত্বে, আমার একদল লোক সহ।
আর ওই সাদা শিকারীর ব্যাপারে এটুকুই বলতে চাই, ওর কর্মকাণ্ডের জন্য আমি কোনোভাবেই দায়ী নই। ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছে সে। কি কাণ্ড ঘটিয়ে এসেছে তা আমার জানা ছিল না। আমি ওকে অবশ্যই ফেরত পাঠাবো। ওয়াম্বের সঙ্গে কোনো অন্যায় করে থাকলে ওয়াম্বেই ওর বিচার করবে। তোমাদের সর্দারকে জানিও আমার মেয়ের সঙ্গে ওও যাবে মাটুকু রাজ্যে। আপাতত তোমরা যেতে পারো। অনেক দূর থেকে এসেছো, যাবার আগে খেয়ে দিয়ে যেও। এই, কে আছিস? ওয়াম্বের দুধদেরকে ভালো মতো খানা পিনা করতে দে। আর হ্যাঁ, সর্দারের জন্য কিছু উপহারও নিয়ে যেও। আমার মেয়ের অপরাধের ক্ষতিপূরণ হিসেবে ওসব দিচ্ছি আমি। প্রথমে কিছুটা ইতস্তত করলো দূতেরা। মাইওয়াকে তখনই নিয়ে যাবার কথা তাদের, কিন্তু সত্যিই জখম হয়েছে মেয়েটার পা, ফুলে গেছে। তা দেখানোর পর নালার প্রস্তাবে রাজি না হয়ে উপায় রইল না ওদের। হাজার হোক, কেই বা চাইবে ওকে ঘাড়ে করে মাটুকু রাজ্য পর্যন্ত বয়ে নিয়ে যেতে। খাওয়া দাওয়া করে দূতেরা চলে যাবার পর কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলাম আমি। সর্দার আর তার ইন্দুনাদের সঙ্গে বসে পড়লাম পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার জন্য। শুরুতেই নালাকে জানিয়ে দিলাম, খয়রাতি উপদেশ দিতে রাজি নই আমি। আমার জ্ঞান আর অভিজ্ঞতা ভাগাভাগির বিনিময়ে কিছু দিতে হবে আমাকে। কি চাও তুমি, সাদা মানুষ? জানতে চাইল নালা। ওয়াম্বের কাছে হাতির দাঁতের বিরাট এক ভাণ্ডার আছে বলে শুনেছি, আমি বললাম। যদি এই যুদ্ধে জয়ী হতে পারি তাহলে ওগুলোর দখল নেব আমি। দাঁতগুলো উপকূল পর্যন্ত নেবার জন্য লোকও দিতে হবে আমাকে। এই, হাসলো নালা, এ প্রস্তাব এক্ষুনি মেনে নিচ্ছি আমি। আরও আছে, তাকে বাধা দিয়ে বললাম আমি। ওয়াম্বের বন্দিশালায় একজন সাদা মানুষ আটক করা আছে, তার মুক্তি চাই আমি। যুদ্ধজয়ের সম্পত্তি থেকে ও যদি কিছু দাবি করে তাও দিতে হবে। শুধুমাত্র জন এভারির কারণেই আসলে এ অভিযানে অংশ নিচ্ছি আমি, কিন্তু সেটা ওদেরকে খুলে বললাম না। অবশ্যই ওকে মুক্তি দেওয়া হবে মাকুমাজান, পিতার পক্ষ থেকে বলে উঠল মাইওয়া। আমার শেষ শর্ত, যোগ করলাম আমি, লড়াইয়ে কোনো নারী বা শিশুর প্রাণ নেওয়া যাবে না। মাথা ঝাঁকালো নালা। ঠিক আছে, এও মেনে নিলাম। এরপর আমরা যুদ্ধের পরিকল্পনা সাজাতে বসলাম। আলাপ আলোচনায় বোঝা গেল ওয়াম্বেকে ছোট করে দেখবার সুযোগ নেই। মুহূর্তের নোটিশে অন্তত ৬,০০০ যোদ্ধা মাঠে নামাবার ক্ষমতা আছে তার। এর মধ্যে ৩-৪ হাজার সবসময় তার বাসস্থানের পাহারায় থাকে। এর ফলে জায়গাটা দুর্ভেদ্য। অপরদিকে নালার ক্ষমতা বড়ই কম। বড় জোর ১,০০০-১,২০০ যোদ্ধা আছে তার হাতে। তবে জুলু জাতের বৈশিষ্ট্য থাকায় এরা সবাই অত্যন্ত দুর্ধর্ষ লড়াকু, প্রত্যেকেই মাটুকুদের চাইতে ভালো যোদ্ধা। সৈন্য সংখ্যার এই তারতম্যকে ছোট করে দেখার অবকাশ নেই। এর চেয়েও বড় সমস্যা হচ্ছে ওয়াম্বের দুর্ভেদ্য এলাকা। ওখানে যুদ্ধের ফলাফল নির্ধারণী হামলা চালানো অত্যন্ত দুরূহ। পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে আছে মাটুকু জাতির শহর, চারপাশ পাথরের দেয়াল দিয়ে ঘেরা। এছাড়া পাহাড়ের গায়ে রয়েছে অসংখ্য গুহা আর ফাটল, রক্ষণাত্মক অবস্থান নেবার জন্য একেবারে আদর্শ। আজ পর্যন্ত কেউ ওখানে সুবিধে করতে পারেনি। বুটিয়ানাদের কাছে জানলাম, জুলু রাজা দিঙ্গানের আমলে একবার রাজার যোদ্ধারা হামলা চালিয়েছিল মাটুকুদের ওপর, কিন্তু ব্যর্থ হয়েছিল। ১,০০০ খানেক যোদ্ধাকে হারিয়ে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছিল ওরা। ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে শুরু করলাম। মাইওয়াকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করলাম ওখানকার রক্ষণাত্মক বুঝ আর চারপাশের ভৌগোলিক বৈশিষ্ট্যের ব্যাপারে। নিশ্চিত হলাম সম্মুখ সমরের জন্য জায়গাটা সত্যিই দুর্ভেদ্য, তবে পেছনের দিকটা কিছুটা অরক্ষিত। পাহাড়ি ঢাল রয়েছে ওপাশটায়, দেয়াল আছে মাত্র ২টো। পাহাড় টপকে ওখান দিয়ে আক্রমণ করা একেবারে দুঃসাধ্য বলে এই খামখেয়ালি। গোপন একটা রাস্তা আছে অবশ্য, তবে সেটা কেবল সর্দার আর ঘনিষ্ঠ অনুচর ছাড়া কেউ চেনে না। বললাম গম্ভীর স্বরে, এই গোপন পথটা কি চেনো তুমি মাইওয়া? হ্যাঁ, বলল মেয়েটা। আমি বোকা নই, এমন দিন আসতে পারে ভেবে
বহুদিন আগেই ওই পথের গোমর জেনে নিয়েছি। তাহলে একদল যোদ্ধাকে তুমি ওই পথে গাইড করে নিয়ে যেতে পারবে? পারবো, তবে খেয়াল রাখতে হবে ওয়াম্বে যেন টের না পায় আমরা ওখান দিয়ে আসছি। সেক্ষেত্রে পথটা বন্ধ করে দেবে ও। আশা করি ওকে অন্ধকারে রাখতে পারবো, আমি বললাম। ফিরলাম নালার দিকে। আমার পরিকল্পনা তাহলে শুনুন সর্দার। আপনার দূতদেরকে পাঠিয়ে দিন চারদিকে। 3 দিন পর যেন সমস্ত যোদ্ধারা জড়ো হয় এখানে। চতুর্থ দিনে এদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে মাইওয়া। সংক্ষিপ্ত পথে নয়, বরং পাহাড়ের পাশ ঘুরে লম্বা পথটা ধরে হাজির হবে মাটুকুদের রাজ্যে। মোটামুটি 3 দিন লাগবে পথে। তৃতীয় দিন রাতে যোদ্ধাদেরকে ওয়াম্বের আস্তানার পেছনের পাহাড়ে তুলে ফেলবে ও, ওখানেই লুকিয়ে পড়বে। অন্যদিকে আজ থেকে ষষ্ঠ দিনে আরেক দল রওনা হবে এখান থেকে। আপনার একজন ইন্দুনা সঙ্গে 200 সশস্ত্র লোক নিয়ে রওনা হবে মাটুর রাজ্যের দিকে। আমি আর আমার কুলিরা বন্দির মতো থাকবো ওদের সঙ্গে। আর থাকবে একটা মেয়ে, দেখতে অনেকটা মাইওয়ার মতো। আশা করি তেমন কাউকে খুঁজে বের করতে পারবেন বুটিয়ানাদের মাঝ থেকে। সবার হাত বেঁধে রাখা হবে যাতে দূর থেকে সত্যিকার বন্দির মতো লাগে। এই দলের সঙ্গে অস্ত্র হিসেবে থাকবে শুধু বন্দুক আর একটা ছোট বর্ষা। পাহাড় চূড়ার এই সংক্ষিপ্ত পথ দিয়ে যাবে ওরা। ওপাশে গিয়ে মাটুকুদের সঙ্গে দেখা করবে, জানাবে শর্ত মোতাবেক ওয়াম্বের পায়ে নিবেদন করতে যাচ্ছে মাইওয়া আর সাদা শিকারীকে। কোনো রকম বাধা দেওয়া হবে না ওদেরকে। কাজেই সপ্তম দিনে ওয়াম্বের আস্তানায় পৌঁছে যাব আমরা। মাইওয়ার কাছে শুনেছি ওখানকার ফটকের পাশে একটা ছোট টিলা আছে। যুদ্ধের সময় ছাড়া ওখানে কাউকে রাখা হয় না। টিলাটা খুব কাজে লাগবে আমাদের। কাজেই অষ্টম দিনের ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ব আমরা। মাইওয়া ওর দলবল নিয়ে গোপন পথ ধরে নেমে আসবে শহরের পেছন দিকে। ওখানে আগুন ধরাবে ওরা। আগুনের শিখা ঢেকে দেবে ভেজা পাতা দিয়ে, ফলে প্রচুর ধোঁয়া সৃষ্টি হবে। ঢাকা পড়ে যাবে গোটা শহর। আমরা মানে দ্বিতীয় দল তখন শহরের ভেতরে গোলাগুলি শুরু করব। আমাদেরকে থামাবার জন্য ছুটে আসবে মাটুকু যোদ্ধারা। তবে ভয়ের কিছু নেই, ওই টিলার ওপরে আশ্রয় নেব আমরা। ওখান থেকে প্রতিরোধ গড়ে তুলব। এই ফাঁকে যোদ্ধাদের মূল দলটা আক্রমণ চালাবে পেছন থেকে। দ্বিমুখী আক্রমণের মাঝে দিশেহারা হয়ে যাবে মাটুকুরা। অপ্রত্যাশিত হামলায় প্রতিরোধ গড়ার সুযোগ পাবে না। আশা করছি ওরা নিজেদের গুছিয়ে নেবার আগেই যথেষ্ট ক্ষতি করতে পারবো আমরা, বাধ্য করতে পারবো হার মেনে নিতে। এই আমার পরিকল্পনা। এবার বলুন আপনারা এতে রাজি আছেন কি না? চমৎকার, বলে উঠল নালা। চমৎকার পরিকল্পনা। তুমি তো দেখছি শেয়ালের চেয়েও চতুর সাদা মানুষ। হ্যাঁ, তোমার কথা মতোই হবে সব। বুটিয়ানারা এবার খোলস ছেড়ে বেরিয়ে আসবে। চিরদিনের মতো খতম করে দেবে ওয়াম্বের শোষণ আর শাসন। মাটুকুদের অভিশাপ থেকে মুক্তি পাবো আমরা। মাইওয়া উঠে দাঁড়ালো। থলে থেকে বাচ্চার হাতটা আবার বের করলো ও। সেটা স্পর্শ করে নিজের পিতা আর অন্যান্য ইন্দুনাদেরকে শপথ নেয়ালো, প্রতিশোধের এই লড়াইয়ে কেউ পিছু হটবে না। ফলাফল যাই হোক, এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে ওরা। শপথ গ্রহণের এ দৃশ্য বড়ই অদ্ভুত। এই শপথের কারণেই আজও আফ্রিকার ওই এলাকায় যুদ্ধটাকে ছোট হাতের যুদ্ধ বলে সবাই। পরের 2 দিন খুব ব্যস্ততার মধ্যে কাটল। দুধ পাঠিয়ে দেয়া হলো সর্বত্র। আদেশ দেয়া হলো সক্ষম প্রতিটি বুটিয়ানা পুরুষকে যুদ্ধে যোগ দেবার জন্য সমবেত হতে। নালার বাসস্থানের আশপাশে খুব বেশি খালি জায়গা নেই। কাজেই দ্বিতীয় দিন সন্ধ্যা নাগাদ যখন প্রায় 1250 যোদ্ধা হাজির হলো ওখানে, রীতিমতো গাদাগাদির সৃষ্টি হলো। তাদের সবাই এসেগায় ঢাল আর বল্লম নিয়ে এসেছে। বুকে কাঁপন ওঠে ভয়ঙ্কর দর্শন এই লোকগুলোকে দেখলে। পরদিন ভোরে রওনা হয়ে গেল এই যোদ্ধা দল। এর আগে সবাইকে ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে কি করতে হবে। দলের নেতৃত্বে রইল খোদ নালা, কারণ সে বুঝতে পেরেছে যুদ্ধটার গুরুত্ব।
তার কর্তৃত্ব আর শাসনভার সম্পূর্ণভাবেই নির্ভর করছে এর ফলাফলের ওপর। তাই আর কারো হাতে দলের ভার দিতে সাহস পেল না। ওদের সঙ্গে গেল মাইওয়া। গাইড হিসেবে দলটাকে ওয়াম্বের আস্তানার পেছনের পাহাড়ে নিয়ে যাবে ও। ওদেরকে 2 দিন বাড়তি সময় দিয়েছি, কারণ মাটুকুদের দৃষ্টি এড়াবার জন্য ঘুরপথে 100 মাইলের বেশি অতিক্রম করতে হবে দলটাকে। 6ষ্ঠ দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দ্বিতীয় দলের সঙ্গে রওনা হলাম আমি। কুলিরাও আছে, তবে ওদের অধিকাংশই যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। জেনে শুনে সিংহের মুখে হাত ঢোকাবার আগ্রহ নেই কারো। বেঁকেই বসত, যদি না নালার সৈন্যরা ভয় দেখাতো ওদের। তাছাড়া আমার ওপরেও কিছুটা আস্থা আছে ওদের। এ দুয়ে মিলে শেষ পর্যন্ত যেতে রাজি হয়েছে ওরা। আমাদের দলে আছে 200 বুটিয়ানা। সবাইকে বন্দুক দেয়া হয়েছে। প্রাচীন আমলের গাদা বন্দুক থেকে শুরু করে আধুনিক রাইফেল পর্যন্ত সবই জোগাড় করা হয়েছে খুঁজে পেতে। যদিও আগ্নেয়াস্ত্রের ব্যবহারে ওদের কেউই স্বচ্ছন্দ নয়। মনের মধ্যে কিছুটা খুঁতখুঁতানি থাকলেও এ ব্যাপারে কিছুই করার নেই। এদের সঙ্গে ঢাল তলোয়ার রাখা হয়নি, মাথায় নেই মস্তকাবরণ, চামড়াতেও আঁকা হয়নি কোনো যুদ্ধ সংকেত। সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে যোদ্ধাসুলভ সমস্ত সাজ, যাতে মাটুকুদের মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি না হয়। মাইওয়ার এক সৎবোনও যাচ্ছে আমাদের সঙ্গে। শারীরিক আকার অবয়ব পুরোপুরি একরকম তার। চেহারায়ও 2 বোনের প্রচুর মিল আছে। এই মেয়ে মাইওয়ার ভূমিকায় অভিনয় করছে। সেদিন রাতে পাহাড় চূড়ায় বিশ্রাম নিলাম আমরা। পরদিন ভোরে পাথর সরিয়ে খোলা হলো পথ। তারপর পাহাড়ি ঢাল বেয়ে নামতে শুরু করলাম মাটুকু রাজ্যে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা যোদ্ধাদের লাশ আর কঙ্কাল দেখতে পেলাম, যারা আমার রাইফেলের গুলিতে নিহত হয়েছে। সহযোদ্ধারা সৎকারের ঝামেলায় যায়নি। মৃতদেহগুলো ফেলে রেখে গেছে শেয়াল, কুকুর আর শকুনের খাবার হবার জন্য। পাহাড়ি এই ফাটলের তলায় যখন পৌঁছলাম, তখন চঞ্চল দৃষ্টি বোলালাম গোবর লাশ দেখার আশায়, কিন্তু দেখতে পেলাম না। কোথায় পড়েছিল তা অবশ্য বোঝা গেল। এখনো পাথরের গায়ে লেগে আছে শুকনো রক্ত। এরপর লাশ পানিতে ভেসে গেছে নাকি শকুন টকুনে তুলে নিয়ে গেছে তা বোঝার উপায় নেই। মাটুকু এলাকায় পা ফেলার পর খুব সাবধানে এগোলাম আমরা। 50 লোক রইল সামনে। অতর্কিত হামলা হলে ওরা পেছনের দলকে সতর্ক করে দেবে। পেছনেও একই কায়দায় আরো 50 জন থাকলো। বাকি 100 লোক রইল মাঝখানে। মৌমাছির মতো ঘিরে রাখলো বন্দীদেরকে, মানে আমি, আমার কুলি বাহিনী আর মাইওয়ার ছদ্মবেশ নেয়া মেয়েটাকে। আমাদের অনেকের হাতই বেঁধে রাখা হয়েছে। মাইওয়ার বোন একটা বড় চাদর জড়িয়েছে গা আর মাথায়, মুখ ঢেকে রেখেছে তার আড়ালে। তাল মিলিয়ে হাঁটছি আমরা, কিন্তু অভিনয় করছি চরম অসহযোগিতার, যেন ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে। সরাসরি ওয়াম্বের শহরে যাচ্ছি আমরা। পাহাড় থেকে ওখানকার দূরত্ব মোটামুটি 25 মাইলের মতো। 5 মাইলের মতো এগিয়েছি, হঠাৎ সামনে উদয় হলো 50 মাটুকু যোদ্ধা। বোঝা গেল আমাদের অপেক্ষায় ছিল ওরা। পথ আটকে সামনে এগোলো তারা। আমাদের দলপতিকে জিজ্ঞেস করলো পরিচয়। সর্দার নালার প্রতিনিধি আমরা, জানালো দলপতি। ওয়াম্বের পলাতক স্ত্রী আর অবাধ্য সাদা শিকারীকে নিয়ে যাচ্ছি তোমাদের শহরে, সর্দারের পায়ে নিবেদন করতে। ভুরু কুঁচকে আমাদের দিকে তাকালো মাটুকু যোদ্ধাদের নেতা। এত লোক কেন তোমাদের সঙ্গে? সতর্কতার জন্য। এই সাদা শিকারী আর তার দলবল বড়ই ভয়ানক। অল্প লোক পাঠালে তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে। কোনো রকম ঝুঁকি নিতে চাননি আমাদের সর্দার। ওদেরকে সর্দার ওয়াম্বের কাছে পৌঁছতে না পারলে তো নিশ্চিহ্ন হয়ে যাব আমরা। কাকে ভয় পাচ্ছ? ওকে? আমার দিকে তাকিয়ে প্রচ্ছন্ন ভঙ্গিতে হাসলো মাটুকু নেতা। সন্দেহ দূর হয়ে গেছে চোখের তারা থেকে। ঠাট্টা মস্করা করতে শুরু করলো আমাকে নিয়ে। তাচ্ছিল্যের সুরে এমন সব কথা বলল, শুনে গা জ্বালা করতে থাকলো। পারলে ওখানেই উচিত শিক্ষা দিতাম বেটাকে, কিন্তু সে উপায় নেই। তাই মুখ বুজে সহ্য করলাম অপমান।
চেহারায় ফুটিয়ে রাখলাম ভয় পাবার ভঙ্গি। অবশ্য স্বীকার করতে দোষ নেই, মনে মনে সত্যিই সিঁটিয়ে আছি আমি। কত বড় ঝুঁকি নিয়েছি তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। সব গুবলেট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, আর তার মানে একটাই, নিশ্চিত ভয়াবহ মৃত্যু। মাটুকু নেতা সরসে জানালো তার সঙ্গী সাথীকে খুন করার শাস্তি পেতে হবে আমাকে। খুব শীঘ্রই সিংহ মারার ফাঁদে ফেলে হত্যা করা হবে আমাকে। মাটুকুরা মনের সুখ মিটিয়ে দেখবে সে দৃশ্য। কথাটা উড়িয়ে দিতে পারলাম না। বলা যায় না, সত্যি সত্যি হয়তো অমন মৃত্যু অপেক্ষা করছে আমার জন্য। পিছিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। বুটিয়ানাদের কপালে যা খুশি ঘটুক, তাতে আমার কি? মাইওয়ার ব্যক্তিগত সমস্যা নিয়ে আমি মাথা ঘামাবো কেন? কিন্তু সমস্যা হলো জন এভারি। ওকে এই নরকের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয় আমার পক্ষে। তা যত বিপদই আসুক, ওকে মুক্ত করার চেষ্টা আমাকে চালাতেই হবে। যা হোক, নতুন এক সমস্যার সূত্রপাত হলো এবার। ওয়াম্বের যোদ্ধারা জানালো ওরা আমাদের সঙ্গে যাবে। তাতে আপত্তির কিছু নেই, কিন্তু সমস্যা দেখা দিল চলার গতি নিয়ে। আমাদেরকে দ্রুত হাঁটার জন্য তাড়া দিতে শুরু করলো ওরা। চাইছে সন্ধ্যার আগেই শহরে পৌঁছতে। ওতে রাজি হবার উপায় নেই। ধীরে সুস্থে যাবার পেছনে নির্দিষ্ট লক্ষ্য আছে আমাদের। সন্ধ্যার দিকে পৌঁছলে সুবিধে আমাদের, আলো কমে যাবে, ঠিকমতো আমাদের সবাইকে দেখতে পাবে না মাটুকুরা। গোলমাল যখন শুরু হবে তখন অন্ধকারের আড়াল নিয়ে শহরের ভেতরের টিলাটার কাছে সহজে পৌঁছতে পারবো আমরা। মাটুকুদের তো সে কথা বলা যায় না। শুরুতে অগ্রাহ্য করলাম ওদের তাড়া। পরে ওরা যখন বাড়াবাড়ি শুরু করলো তখন সাফ সাফ জানিয়ে দেওয়া হলো এর চেয়ে দ্রুত এগোনো সম্ভব নয় আমাদের পক্ষে। অজুহাত দেখানো হলো ওয়াম্বের বউয়ের পা ফুলে গেছে, সে হাঁটতে পারছে না। বলা বাহুল্য, এ অজুহাত মানতে রাজি হলো না মাটুকুরা। ঝামেলা একটা ওখানেই বেঁধে যেত, কিন্তু কি ভেবে ওরা যেন শেষ পর্যন্ত পিছিয়ে গেল। সংখ্যায় আমরা ওদের 4 গুণ, এটা একটা কারণ হতে পারে। কিংবা এমনও হতে পারে সর্দারের তরফ থেকে কোনো নির্দেশ পেয়েছে ওরা, যাতে বন্দীরা শহরে পৌঁছানোর আগে কোনো ধরনের ক্ষতি করা না হয়। কারণ যাই হোক, আমাদেরকে নিজ গতিতে চলতে দিল যোদ্ধারা। বেলা 4:30টার দিকে পাথুরে একটা শৈলশিরার ওপরে পৌঁছলাম আমরা। ওখান থেকে 6-7 মাইল দূরে, প্রায় 3000 ফুট নিচে ঠায় দাঁড়িয়ে আছে ওয়াম্বের শহর। বড় এক উপত্যকার মাঝে গড়ে উঠেছে সেই শহর। ব্যতিক্রম কেবল ওয়াম্বের বাড়ি। আমাদের মুখোমুখি যে পাহাড়টা রয়েছে সেটার ঢালে বড় বড় কতগুলো গুহামুখের সামনে তৈরি করা হয়েছে ওটা। সর্দারের আবাসস্থলের ছাদে প্রহরারত যোদ্ধাদল দেখতে পেলাম। শেষ বিকেলের রোদে ঝিকমিকিয়ে উঠছে ওদের হাতে ধরা বর্ষার ফলা। এত দূর থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে কতটা সুরক্ষিত ওই শহর। পাথুরে ভীমদর্শন দেয়ালে ঘেরা সীমানা। কামান ছাড়া ওগুলো ধসানো সম্ভব নয় কোনো মতেই। কামানেও পুরোপুরি কাজ হবে বলে মনে হচ্ছে না। দুর্গের মতো বাড়িঘর আর গুহামুখের কতই বা আর ক্ষতি করতে পারবে গোলা। পাহাড়ি ঢালবে কষ্টে সৃষ্টে নামতে শুরু করলাম আমরা। পুরো পথ ঢাকা পড়ে আছে বিশাল বিশাল সব পাথরে। পাহাড়ি ঢলের পানির আঘাতে ওগুলোর গা একেবারে মসৃণ, পা পিছলে যেতে চায়। ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে এক পাথর থেকে আরেক পাথরে গেলাম আমরা। সারাক্ষণ যুদ্ধ করলাম ভারসাম্য রক্ষা করার জন্য। পুরো 2 ঘন্টা লেগে গেল তলায় পৌঁছতে। ততক্ষণে হাঁপিয়ে উঠেছি আমি। এর কিছুক্ষণ পরে যখন আধার নেমে এসেছে, উপত্যকার প্রান্তর পেরিয়ে প্রথম সারি দেয়ালের কাছে পৌঁছলাম আমরা। 3 পাথর পরিমাণ পুরু ওটা। প্রবেশপথটা এত সরু, কোনো মতে একজন মানুষ সেখান দিয়ে যেতে পারে। ওটা পেরুলাম বিনা প্রশ্নে। সঙ্গে থাকা মাটুকু যোদ্ধারা প্রহরীদের কাছে নিশ্চিত করলো আমাদের পরিচয়। এরপর রয়েছে খোলা একটা জায়গা, প্রস্থে 300 কদম বা তারও বেশি। জমিটা পাথুরে, রুক্ষ, এখানে ওখানে নানা রকম ফাটল।
বাড়িঘর নেই কোনো। লড়াই টড়াই বাঁধলে এখানে গরু মোষ এনে রাখা হয়। খোলা জায়গাটার পরে রয়েছে দ্বিতীয় দেয়াল। সেখানে ইংরেজি ভি অক্ষরের আদলে একটা প্রবেশ পথ। তার ওপাশে রয়েছে ছোট সেই টিলাটা, যেটার উপরে রক্ষণাত্মক অবস্থান নেব বলে ঠিক করেছি আমরা। হাঁটতে হাঁটতে আমাদের দলপতির সঙ্গে ফিসফিসিয়ে কথা বললাম আমি। জানিয়ে দিলাম পরবর্তী করণীয় সম্পর্কে। সেই মোতাবেক দ্বিতীয় প্রবেশ পথের সামনে গিয়ে থেমে গেলাম আমরা। মাটুকু নেতাকে আমাদের দলপতি জানালো, আপাতত এখানেই থাকবো আমরা। ওয়াম্বের নির্দেশ পেলে তারপর ঢুকবো শহরে। ভালো প্রস্তাব, কোনো অসুবিধে নেই, বলল মাটুকু নেতা। কিন্তু বন্দীদেরকে পাঠাতে হবে এখনই, কারণ আমাদের সর্দার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওই সাদা শিকারীর জন্য। তাকে শাস্তি দিতে না পারায় রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না, আর বউয়ের জন্যেও উতলা হয়ে আছেন তিনি। তা কি করে হয়, প্রতিবাদ করল আমাদের দলপতি। আমার উপর নির্দেশ আছে, সরাসরি সর্দার ওয়াম্বের হাতে তুলে দিতে হবে বন্দীদেরকে, তোমার হাতে নয়। যদি উল্টোপাল্টা কিছু ঘটে যায়, কে জবাবদিহি করবে? ধ্যাত তেরি, এখানে আবার উল্টোপাল্টা কি ঘটবে? অত শত বুঝি না, যে নির্দেশ পেয়েছি তাই পালন করব আমি। তুমি যাও, সর্দারের অনুমতি নিয়ে এসো। ভয়ের কিছু নেই, আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না, এখানেই অপেক্ষা করব। ইতস্তত করল মাটুকু নেতা, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিল প্রস্তাবটা। ঠিক আছে, থাকো তোমরা, আমি যাচ্ছি সর্দারের কাছে, খুব শীঘ্রই ফিরে আসব। হাঁটতে শুরু করলো লোকটা। আমার পাশ দিয়ে যাবার সময় একটু থামলো সে। বিষ মেশানো কণ্ঠে বলল, সূর্যের শেষ আলো দেখে নাও সাদা মানুষ, কাল সকালের সূর্যোদয় আর কপালে নেই তোমার। কথাটা বলেই চলে গেল সে। বলে রাখা ভালো, পরদিন আমি না, ও নিজেই মারা গিয়েছিল, গুলি খেয়েছিল আমার হাতে। সত্যি কথা হলো, আজ পর্যন্ত যত মানুষ আমার হাতে মারা গেছে, তাদের ভেতর শুধু এই লোকটার কথা ভেবেই আমি কখনো দুঃখ পাই না, কিংবা অনুভব করি না কোনো শোক। যেখানে থেমেছি আমরা, তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে একটা ছোট পাহাড়ি ঝর্ণা। ওটার দিকে চোখ পড়তেই একটা চিন্তা খেলে গেল মাথায়। টিলায় ওঠার পর পর হয়তো পানি পাবো না, তাই আমাদের দলপতিকে ডেকে বললাম সে যেন সবাইকে ওখান থেকে পেট ভরে পানি খেয়ে নিতে বলে। সঙ্গে 7-8টা রান্নার পাত্র আছে আমাদের, ওগুলোও ভরে নেবার পরামর্শ দিলাম। এরপর মাথা ঘামাতে হলো সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে, টিলায় উঠবো কিভাবে। মনে হলো এগিয়ে গিয়ে সরাসরি চেষ্টা চালানোই ভালো, তাই পানি খাওয়া শেষে একযোগে আগে বাড়লাম আমরা। দেয়ালের সরু প্রবেশ পথের সামনে পৌঁছলে বাধা দেয়া হলো আমাদেরকে। গাঁটটা গোঁটটা 2 পালোয়ান পাহারা দিচ্ছে ওখানটায়। আমাদেরকে দেখেই অস্ত্র তুলল, জানতে চাইল কি চাই। বুটিয়ানা দলপতি জানালো, মত পাল্টেছি আমরা, এক্ষুনি সর্দার ওয়াম্বের প্রাসাদে যাব বলে ঠিক করেছি। বলা বাহুল্য, পথ ছাড়তে রাজি হলো না 2 প্রহরী। আমাদেরকে পিছিয়ে যাবার নির্দেশ দিল, সেই সঙ্গে বলল অপেক্ষা করতে। ওদের নির্দেশ মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। মাত্র 2 জন ওরা, আর আমরা 2 শতাধিক। ঠেলা ধাক্কা দিয়ে ওদেরকে সরিয়ে দিলাম প্রবেশ পথ থেকে। গায়ের জোরে ঢুকে পড়লাম মাটুকু শহরে। টিলাটা ফটক থেকে 100 গজ দূরে, ওদিকে দ্রুত পা চালালাম। 2 প্রহরীকে ছুটে আসতে দেখলাম শহরের দিকে, উচ্চস্বরে হাঁক ডাক ছাড়ছে। একটু পরেই একদল সশস্ত্র লোক বেরিয়ে এলো, হই হল্লা করে ধাওয়া করলো আমাদেরকে। আমরাও দৌড়াতে শুরু করলাম টিলা লক্ষ্য করে। কোথায় যাচ্ছি সাঁঝের আঁধারের কারণে তা প্রথমে বুঝতে পারল না মাটুকুরা। যখন বুঝলো তখন দেরি হয়ে গেছে। প্রাণপণে চেষ্টা করলো ওরা টিলায় যাবার পথটা আটকাতে, কিন্তু অনেক এগিয়ে গেছি আমরা। ওরা কিছু করার আগেই উঠে পড়লাম আমরা সেখানে। একজন শুধু পারল না, হুমড়ি খেয়ে পিছনে পড়ে গেল সে। উঠে দাঁড়াবার আগেই বন্দী হলো শত্রুর হাতে। পরে জেনেছিলাম আমাদের পরিকল্পনা সম্বন্ধে
মুখ খুলতে রাজি না হওয়ায় ওকে খুন করা হয়েছিল। একদিক থেকে কপাল ভালো তার, যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ওর পেছনে বেশি সময় দিতে পারেনি মাটুকুরা, নইলে বন্দি প্রতিপক্ষকে নির্মম অত্যাচারের মাধ্যমে হত্যা করে ওরা। যা হোক, টিলাটা প্রায় আধ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। ওটাই আমরা উঠে পড়তেই নিচে ধাওয়ারত মাটুকুরা থেমে গেল, আর এগোলো না। জায়গাটার রণবৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ওরা, খামোকা প্রাণ খোয়াতে চাইল না। সূর্য পুরোপুরি ডুবে যাবার আগে যতক্ষণ আলো পাওয়া গেল তার মধ্যে জায়গাটা দেখে নিলাম আমরা। মাইওয়ার ধারণা ঠিক, টিলায় আর কেউ নেই। পাথরের পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে ওটার সীমানা। ভিতরে রয়েছে 3টা বড় বড় গুহা আর ছোটখাটো বেশ কিছু সুড়ঙ্গ। টিলার জরিপ শেষ হলে সৈন্য সাজানোয় ব্যস্ত হয়ে পড়লাম। গুরুত্বপূর্ণ প্রতিটা জায়গায় মোতায়েন করলাম সশস্ত্র বুটিয়ানাদেরকে। কুলিদেরকে অবশ্য ও কাজে লাগালাম না, ভীতুগুলোকে এক বিন্দু বিশ্বাস করতে পারছি না। সুযোগ পেলেই পালিয়ে যাবে, মাটুকুদের কাছে ফাঁস করে দেবে আমাদের পরিকল্পনা। তাই চোখে চোখে রাখার ব্যবস্থা করলাম ওদেরকে। ভয় দেখালাম, পালাবার চেষ্টা করলে গুলি করে মারব। একটু পরেই নেমে এলো ঘনঘোর রাত। অন্ধকারের মাঝে পরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, আমাদের সঙ্গে আসা সেই যোদ্ধা দলের নেতা। চেঁচিয়ে আমাদেরকে টিলা থেকে নেমে আসতে বলছে। জবাবে তাকে জানানো হলো, এই অন্ধকারের মাঝে ঢাল ধরে নামা সম্ভব নয় আমাদের পক্ষে, হোঁচট খেয়ে হাত পা ভাঙবে। সে যেন সকালে আসে। জোরাজুরি করলো লোকটা আমাদেরকে রাজি করানোর জন্য, কিন্তু সিদ্ধান্তে অনড় রইলাম আমরা। সাফ সাফ জানিয়ে দিলাম, রাতের বেলা কিছুতেই নামছি না। ওরা যদি জবরদস্তি করার চেষ্টা করে স্রেফ গুলি ছুঁড়তে শুরু করব আমরা। অগত্যা পিছিয়ে গেল মাটুকুরা। রাতের অন্ধকারে লড়াইয়ে নামার ইচ্ছে নেই ওদের কারো। একেবারে অবশ্য চলে গেল না। টিলার চারপাশে নিরাপদ দূরত্বে ছোট ছোট অগ্নিকুণ্ড জ্বলে উঠতে দেখলাম। পাহারা বসানো হয়েছে সবখানে। আমাদের ওপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে আচমকা টিলা থেকে নেমে লড়াই বাঁধাতে না পারি। উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে কেটে গেল সেই রাত। অনিশ্চয়তায় ভুগলাম আমরা সবাই। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যে মোড় নেবে তার কিছুই বলা যায় না। ভাগ্য ভালো যে সঙ্গে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তাই কাউকে অভুক্ত থাকতে হলো না। শহরে ঢোকার আগে ঝর্ণা থেকে পানি খেয়ে নিয়েও খুব ভালো করেছি। আমার ধারণাই ঠিক, টিলায় কোনো ধরনের জলধারা নেই, এক ফোঁটা পানির অস্তিত্ব নেই ওখানে। রাতটা বড় দীর্ঘ মনে হলো, তবে বিরতিহীন সময়ের কাছে হার মেনে এক পর্যায়ে সমাপ্তি ঘটল তার। ভোরের প্রথম আলো ফুটতেই উঠে পড়লাম আমি। ঘুরে ফিরে দেখতে শুরু করলাম সঙ্গীদের অবস্থা। আক্রমণের জন্য সবাইকে তৈরি হবার নির্দেশ দিলাম। আশা করছি 2 ঘন্টার মধ্যে প্রথম হামলা চালাতে পারবো আমরা। বুটিয়ানা যোদ্ধারা খোলা আকাশের তলায় রাত কাটিয়ে কিছুটা আড়ষ্ট হয়ে গেছে। বেশ ঠান্ডা পড়েছিল রাতভর, বিমর্ষও দেখালো তাদেরকে। যতটা পারলাম হাঁক ডাক ছেড়ে সতেজ করে তুললাম সবাইকে। মনে করিয়ে দিলাম আমাদের এই অভিযানের উদ্দেশ্য কি। সফল হলে মাটুকু কুকুরদের সামনে আর কোনোদিন মাথা নত করতে হবে না ওদেরকে। মোটামুটি কাজ হলো এতে। উৎসাহ ও উদ্দীপনা ফিরে আসতে দেখলাম যোদ্ধাদের মাঝে। ভালো মতো আলো ফুটলে সচকিত হয়ে উঠলাম। পূর্ব দিক থেকে মাটুকু যোদ্ধাদের বিশাল এক বাহিনী এগিয়ে আসছে। টিলার 150 গজ দূরে পৌঁছে থামলো ওরা। একটু পর একজন দূত পাঠানো হলো। টিলার গোড়ায় এসে চেঁচিয়ে আমাদেরকে ডাকলো সে। বড় একটা পাথরের ওপর উঠে দাঁড়ালো বুটিয়ানাদের দলপতি। জানতে চাইল কি চাই। সর্দার ওয়াম্বের বার্তা নিয়ে এসেছি আমি, দূত বলল। এক্ষুনি নেমে এসো টিলা থেকে। আমাদের হাতে তুলে দাও দোষী শিকারী আর সর্দারের বউকে, তাহলে নির্বিবাদে এখান থেকে চলে যাবার সুযোগ দেওয়া হবে। আর যদি না দেই, টিলায় বসে থেকে কচু কাটা হতে পারো, সিদ্ধান্ত তোমাদের। কচু কাটা হবার কোনো ইচ্ছে নেই আমাদের, বলল বুটিয়ানা দলপতি।
কিন্তু এখনো তো সকাল হয়নি ভালো মতো। কি ঠান্ডা পড়েছে দেখেছো? আমাদের হাত পা সব জমে গেছে। একটু রোদ বাড়তে দাও, কুয়াশা কাটুক, আমরাও একটু শরীর গরম করি, তারপর না হয় নেমে আসবো। না, নামলে এখনই নামতে হবে, চেঁচালো দুধ। হুকুম দিচ্ছ নাকি? আমরা কি তোমার পা চাটা গোলাম? বলেছি তো, রোদ বাড়লে নেমে আসবো, পছন্দ না হলে জাহান্নামে যাও। তাহলে মরার জন্য তৈরি হও, সরসে বলল দুধ। উল্টো ঘুরে গটমট করে ফিরে গেল দলের কাছে। আমি চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করলাম। উদ্বিগ্ন চোখে তাকালাম শহরের পেছনের উঁচু পাহাড়টার দিকে। 2 মাইল দূরে ওটা, ঢালের গা থেকে কুয়াশা মিলিয়ে যেতে শুরু করেছে, কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছি না। দুশ্চিন্তায় পড়ে গেলাম। সবকিছু ওদের সময় জ্ঞানের উপর নির্ভর করছে। আক্রমণ শুরু করতে যদি দেরি হয়ে যায়, বিপদে পড়ে যাব আমরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেতে উঠবে এই টিলা, অথচ যোদ্ধাদের জিভ ভেজানোর মতো এক বিন্দু পানি নেই আমাদের কাছে। খরতাপের মধ্যে এখান থেকে লড়াই চালানো স্রেফ অসম্ভব হয়ে পড়বে। যা করার তা করতে হবে রোদ চড়ার আগেই। পূবাকাশে সূর্য ভালো মতো হেসে উঠতেই নিচে জড়ো হওয়া মাটুকু যোদ্ধাদের মধ্যে রই রই রব উঠল। এরপর শোনা গেল সমস্বরে মন্ত্র আওড়ানোর আওয়াজ। সংখ্যায় প্রায় 1,500 ওরা। সম্মিলিত কণ্ঠের কারণে ঢাকা পড়ে গেল আর সব শব্দ। খানিক পরে কয়েকটা গুলি ছোঁড়া হলো আমাদের দিকে। বুঝলাম একা আমরাই নই, প্রতিপক্ষের হাতেও আগ্নেয়াস্ত্র আছে। অবশ্য গুলিগুলো কোনো ক্ষতি করতে পারল না আমাদের। মাথার উপর দিয়ে লক্ষ্যভ্রষ্টের মতো উড়ে গেল। হামলা শুরু হতে যাচ্ছে, তার আলামত দেখা গেল নিচে। 3 ভাগে বিভক্ত হয়ে গেল যোদ্ধারা। এক এক ভাগে 500 দুর্ধর্ষ যোদ্ধা টিলার 3 দিকে অবস্থান নিল। তারপর একযোগে গুলি ছুঁড়তে ছুঁড়তে ছুটে এলো আমাদেরকে লক্ষ্য করে। ভালো মতো আড়াল নিয়েছি আমরা, কাজেই গুলিতে কেউ হতাহত হলাম না। একটু পর গোলাগুলির তোড় খানিকটা কমে এলে একটা পাথরের উপরে উঠলাম। টিলার ঢাল আর চারপাশের সমতল এলাকা ভালো মতো দেখে নেবার ইচ্ছে। চেঁচিয়ে বুটিয়ানাদেরকে নির্দেশ দিলাম, আমার সংকেত পাবার আগে একটা কার্তুজও যেন অপচয় না করে। গুলি যখন করবে তখন তা করতে হবে বন্দুক নিচের দিকে ধরে। লোড করার জন্য সময় বেশি নেওয়া যাবে না। ভেবেচিন্তেই দিচ্ছি এই নির্দেশ। স্থানীয় এই আদিবাসীদের হাতে বেশিরভাগই পুরনো আমলের গাদা বন্দুক, রেঞ্জ অত্যন্ত কম। এদের হাতের টিপও মোটেই ভালো নয়। অস্ত্রগুলোর সর্বোচ্চ কার্যকারিতা দেখতে হলে শত্রুকে কাছে পেতে হবে। আসছে মাটুকুরা। টিলার 80 গজের মধ্যে পৌঁছে গেল বিনা বাধায়। লক্ষ্য করলাম সারিবদ্ধভাবে এগোচ্ছে যোদ্ধারা, গায়ে গা ঘেঁষে। তাতে আমাদের সুবিধা। গুলি করব মাকুমা যান? জানতে চাইল বুটিয়ানা দলপতি। না, মাথা নাড়লাম। অপেক্ষা করো। দূরত্ব কমছে। 60 গজ, 50, 40, 30। আর দেরি করার মানে হয় না। চেঁচিয়ে উঠলাম সর্বশক্তিতে, ফায়ার! সবার আগে আমি নিজেই ঘোড়া দাবলাম আমার 8 বোরের রাইফেলের। আমার উদাহরণ অনুসরণ করলো বাকিরা। বজ্রপাতের মতো সম্মিলিত আওয়াজে কেঁপে উঠল পুরো টিলা। বাতাস বিদীর্ণ হয়ে গেল একের পর এক ছুটতে থাকা গুলিতে। এর ফলাফলও পাওয়া গেল তৎক্ষণাৎ। মাত্র 30 গজ দূরে ছিল মাটুকুরা। এত কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হবার কোনোই সম্ভাবনা নেই। প্রথম ধাক্কাতেই সামনের এক সারি যোদ্ধা খতম হয়ে গেল। বাকিরা ছড়িয়ে পড়ল দুপাশে, উন্মত্তের মতো ছোটাছুটি করছে আড়াল পাবার আশায়। দ্বিতীয় দফা গুলিতে আরও একদল ধরাশায়ী হলো। ব্যাস, সম্মুখ সমরের ইচ্ছে উবে গেল তাদের মাঝ থেকে। উল্টো ঘুরে পড়ি মড়ি করে ছুটল সবাই। যতক্ষণ ওরা রেঞ্জের মধ্যে থাকলো গুলি চালিয়ে গেলাম আমরা। পেছন থেকে ঘায়েল করলাম একের পর এক শত্রুকে। এক পর্যায়ে চেঁচিয়ে গুলি থামাবার নির্দেশ দিলাম আমি। শত্রুরা নাগালের বাইরে চলে গেছে, আর গোলাগুলি করে লাভ নেই। বুটিয়ানাদের মাঝে উল্লাসের রোল পড়ল। 50 জনের বেশি মাটুকু খতম হয়ে গেছে।
অথচ আমাদের একজনও আহত হয়নি। চমৎকার সাফল্য, সন্দেহ নেই। কিন্তু আমার মন আচ্ছন্ন হয়ে আছে উদ্বেগে। এখন পর্যন্ত শহরের পেছনে ধোঁয়া উঠতে দেখছি না। হলোটা কি? পরের আধ ঘন্টা কেটে গেল নিরুপদ্রবে। এরপর নতুন কৌশল অবলম্বন করল মাটুকুরা। একযোগে আক্রমণ করার কুফল বুঝতে পেরেছে, তাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ছোট ছোট জটলা হয়ে ছুটে এলো আমাদের দিকে। এক এক দলে বড় জোর 5-6 জন। টিলার গোড়ার কাছে প্রান্তর এবড়ো থেবড়ো মাটির স্বাভাবিক আড়াল ব্যবহার করে এগোচ্ছে ওরা। ঘায়েল করা কঠিন, তারপরেও অনেকেই খতম করলাম। কিন্তু সমস্যা হলো, প্রতিটি শটের জন্য ভালো নিশানার প্রয়োজন হচ্ছে। আমার তাতে অসুবিধে নেই, কিন্তু বুটিয়ানারা কাঁচা বন্দুকবাজ। যত না শত্রুকে ঘায়েল করছে, তার চেয়ে অনেক বেশি খরচ করছে গুলি। পুরনো আমলের গাদা বন্দুকও লোড করতে প্রচুর সময় লাগছে ওদের। ফলে খুব শীঘ্রই টিলার গোড়ায় শত্রু সংখ্যা বেড়ে চলল। যা করার একা আমিই করছি। একের পর এক গুলিতে খতম করছি এক একজন মাটুকুকে। কিন্তু খুব শীঘ্রই আমার দুটো রাইফেলই ভীষণ গরম হয়ে গেল। ধরলেই হাতে ছ্যাঁকা খাচ্ছি। উপায়ন্তর না দেখে কিছুটা বিরতি দিতে বাধ্য হলাম, ওগুলোর ঠান্ডা হবার জন্য। দুর্যোগের পূর্ণ সদ্ব্যবহার করলো মাটুকুরা। হঠাৎ আঁতকে উঠে লক্ষ্য করলাম, 1000 খানেক যোদ্ধা জড়ো হয়ে গেছে টিলার গোড়ায়। বড় বড় পাথরের আড়ালে আশ্রয় নিয়ে ফেলেছে। ওখান থেকে অঝোর ধারায় গুলি ছুঁড়তে শুরু করলো আমাদের দিকে।